আহা, শীতের সকালে কম্বল নিয়ে ঘুমিয়ে থাকার মজাই আলাদা, যা বলে বোঝাতে পারবো না। কিন্তু আফসোস, যদি তার মধ্যে একটা বউ থাকতো তাহলে আরও কতই না ভালো হতো। কিন্তু সিঙ্গেল বলে আফসোস, বউ নাই। তাছাড়া কিছু করার নাই। শীতে কাঁপাকাঁপি। বউ এখন আমার কার বাড়ি শাশুড়ি জানে। সেও মনে হয় আমার জন্য আফসোস করছে হয়তো। সো এখন কথা রেখে ছোট্ট করে পরিচয় দিয়ে ফেলি সবাইকে। আমি সাব্বির ইসলাম, বাবা মায়ের একমাত্র ছেলে থুক্কু। আর একটা বোন আছে, ছোট্ট। কিছু মনে করিয়েন না, আব্বা কি জানি করে ভুলে গেছি। ও মনে পড়ছে, আব্বা তো দেশের বাইরে থাকে বিজনেসের জন্য। বেশিরভাগ আম্মা আমাদের দুই ভাই বোনকে দেখে রাখে, রান্না করে, এই আরও ইত্যাদি কাজ করে। বাসায় থাকলে যা করে আর কি। যাই হোক, আর কিছু কমু না। গল্পের সাথে থাকেন, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। এই শীতের সকালে কম্বল নিয়ে ঘুমিয়ে আছি, তখনই রুমে আম্মুর আগমন ঘটল। আর এসে চিল্লাতে লাগলো, সাব্বির, এই সাব্বির ওঠ। আর কত ঘুমিয়ে থাকবি? সকাল হয়ে গেছে, ওঠ, কোচিংয়ে যাবি না? আম্মু আমায় ধাক্কা দিয়ে বলল। তখন আমি ঘুম ঘুম চোখে বললাম, যাও তো আম্মু, চিল্লাচিল্লি না করে। এই শীতের দিন এই সকালে আমার প্রিয় কম্বলকে ছেড়ে আমি কোথাও যাব না। না না না। ধুর, তোর রাজারা ফালতু কথা রেখে ওঠ, কোচিংয়ে যা, 6টা বাজতে চলছে। না, আজ যাব না, তুমি যাও। কি? আমি যাবো তোর কোচিং করতে? যাও, একটু কষ্ট করো আমার জন্য, আমার লক্ষ্মী আম্মু। তুমি আমার বদলে আজ কোচিং করে আসো। শয়তান পোলা, উঠ বলছি, নয়তো মাইর দিব। তুমি যাও কোচিং করতে, আমি যাব না। এত সকালে শীত করে যেতে, তুমি যাও। শীতের কাপড় পরে যা। না, যাবো না আমার কম্বল ছেড়ে। যদি না যাস তাহলে তুই উঠে এই 3টা ঘর ঝাড়ু দিয়ে ঠিক কর, তারপর রান্না কর, বারান্দা পরিষ্কার কর, থালা বাসন ধুয়ে আয়, সবার কাপড় ধুয়ে দিস। তখন আমি এটা শুনে লাফ দিয়ে উঠে পড়লাম আর বললাম, বাবারে বাবা, থাক থাক, আর বলতে হবে না, ছাইরা দাও। এইগুলো আমি জীবনেও পারবো না। আমি যাচ্ছি কোচিং করতে, তুমি আর বোন করো। এখন যাবি কেন? আমি যাই তোর বদলে। হয়েছে, থাক, আর বলতে হবে না, আমি যাচ্ছি। জলদি যা। তখন আম্মু চলে গেল, আমিও উঠে গেলাম। ওঠা মাত্র দেখি শীত কাকু আমার হাড্ডি গুড্ডি সব কাঁপিয়ে ফেলতেছে। তখন দৌড়ে আবার কম্বলের নিচে গেলাম আর ভাবতে লাগলাম, বাবারে বাবা, শীত কাকু তো দেখি খুব চেতি আছে, যার কারণে কম্বল আমায় ডাকছে। তখনই আম্মু অন্য রুম থেকে বলে উঠল, কিরে, উঠছিস বিছানা থেকে? উঠছি। কিছুই করার নেই, কম্বল ছেড়ে যেতেই হবে। তারপর উঠে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে শীতের কাপড় পরে বই খাতা ব্যাগে নিয়ে বেরিয়ে পড়লাম আম্মুকে বলে বাসার বাহিরে। ও, আপনারা তো জানেন না আমি কিসে পড়ি, তাহলে বলছি। এই তো মাত্র ইন্টারে উঠছি, শিশু ছেলে তো তাই। আর আমার বোন মাত্র ক্লাস 8ম শ্রেণীর শিক্ষার্থী, সে বাচ্চা মেয়ে তাই। যাই হোক, চলুন কোচিং করে আসি। মানে আমি বাসার বাহিরে এসে দেখি অনেক কুয়াশা পড়েছে, রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। সূর্য মামাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবুও হালকা রোদ আছে, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশায় ঘেরা চারিপাশ। সব মিলিয়ে মিষ্টি সকাল। শীতের সকালে কুয়াশার মধ্যে হেঁটে যাওয়ার মজাই আলাদা। এত সকালে খুব বেশি মানুষ নেই, বেশিরভাগ মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, কেউ কম্বল নিয়ে, কেউ বউ নিয়ে। আর আমি যাচ্ছি বই খাতা নিয়ে কোচিং করতে। বাহ, কি চমৎকার! তখন আমি হেডফোন বের করে ফোনে একটা পছন্দের গান প্লে করে হেডফোনটা লাগিয়ে কানে চললাম কোচিংয়ের উদ্দেশ্যে। কোচিং সেন্টারে গিয়ে শুনি স্যার আমার আজ বাড়িতে গেছে, তাই কোচিং করাতে পারবে না। কি আর করা, খুশির ঠেলায় নাচতে নাচতে বাসায় আসছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখে একটা সুন্দরী সিনিয়র মেয়ে, কারণ দেখেই বোঝা যায় আমার সিনিয়র। তখন আমি একটু ভাব নিয়ে বললাম, দেখে হাঁটতে পারেন না? দেখছেন নাচতে নাচতে বাসায় যাচ্ছি, দিলেন সব কিছু বিগড়ে। মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে কিসের জন্য সেটা জানি না। তখন আমি আবার বললাম, কি এমন করে হা করে তাকিয়ে আছেন কেন? তখন মেয়েটি লজ্জামাখা দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, ধাক্কা তুমি দিছো আর দোষ আমায় দিচ্ছ? আমি কিছুটা অবাক হয়ে গেছি, বুঝলাম না ধাক্কা খেয়ে লজ্জা পেয়ে আসছে কেন, কি জানি। তখন আমি বললাম, ও, আমি দিছি, ঠিক আছে, সরি আপু। আপু ডাক এটা শুনে তখন দেখলাম মেয়েটা রেগে গেল প্রচণ্ড। আমি সে কিছু বলার আগে দৌড়ে চলে আসছি সেখান থেকে। মেয়েটি খুবই সুন্দর, তার উপরে সিনিয়র। রাগ করা মাত্র গাল মুখ লাল টমেটোর মতো হয়ে গেছে, তাই মায়ের খাওয়ার আগে চলে আসছি। বাসায় আসার পর বোনটা দেখে বলল, ভাইয়া চলে আসতো যে, কোচিং করনি? স্যার বাড়িতে গেছে,
তাই আজ কোচিং করাইনি, চলে আসছি। ও আচ্ছা, এই কথা। হয় এই কথা। আসো লুডো খেলি তাহলে দুইজন। সকালবেলা আম্মুর ঝাড়ুর বাড়ি খেতে চাই না, আর এখন কম্বল নিয়ে ঘুমাবো? আমি কম্বল নিয়ে সাথে রোদে দিচ্ছি। বলিস কি? তাহলে আমি এখন কই যাব? বাহির থেকে ঘুরে আসো। থাক, কিছুক্ষণ পর কলেজ চলে যাব, এখন গেম খেলি গিয়ে। তবুও লুডো খেলবে না? তুই কাজ কর, এখন আম্মু বকা দিবে। ঠিক আছে। তখন সামিয়া রান্নাঘরে চলে গেল, আমি চলে আসলাম রুমে, এসে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ গেম খেলে দেখে 8টা বাজে, তাই গোসল করে চলে আসলাম। এসে একদম রেডি হয়ে গেলাম কলেজের জন্য। কিছুক্ষণ পর বোন এসে ডাকলো খেয়ে আসতে, তারপর খেয়ে নিলাম সবাই একসাথে। খেয়ে বোনটার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ বোনকে স্কুলে আমার দিয়ে আসতে হয়। তাই কিছুক্ষণ পর বোন আসলো, তারপর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এসে একটা রিক্সা ডেকে ভাই বোন মিলে যেতে লাগলাম, কিন্তু কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। বোনকে দিয়ে আমি কলেজ চলে আসলাম। এখনও বেশি ছাত্রছাত্রী আসেনি, 10টায় ক্লাস, এখন 9টা বাজতে আরও 10 মিনিট বাকি। তখন আমার 2 হারামি বন্ধুকে ফোন দিলাম, একটার নাম নীরব আর একটা তানিম। দুটোই বলল আসছে রাস্তায়। তখন আমি গিয়ে মাঠের এক কোণায় বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চলে আসলো 2 হারামি, আর এসে বলতে লাগলো, কিরে, আজ এত সকালে চলে আসলি যে? সেটা তো আমারও কথা। যা বাবা, আমি আবার কবে লেট করে আসি? হয়েছে, আর বলতে হবে না। একদিনও 10টার আগে আসতে পারিস না তুই? আজ তো আসছি, হা 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 হা। আজ তো আমাদের ক্লাসে নতুন ম্যাডাম আসছে, জানিস? আমি জানি, আর এটাও জানি ম্যাডাম অবিবাহিত, দেখতে নাকি খুব সুন্দরী। তাতে কি হয়েছে? তাকে কি বিয়ে করবি নাকি? পছন্দ হলে লাইন মারার চেষ্টা করব। হুট যা, তুই দেখিস তোর নানির খালি ঘর করে দিব। চুপ কর শালা, কিছু হবে না। হয়, তোরে কইছে সিনিয়র মেয়েগুলো একটু পাকা বেশি থাকে, রাগী থাকে, বলতে গেলে পারমাণবিক বোমা। হয়, তোরে কইছে সিনিয়রগুলা হেভি রোমান্টিক থাকে। আহা, একটা পাইলে চিন্তা নেই। দেখি আমি নীরব মিলে পছন্দ হইলে পটাতে চেষ্টা করব, যার কপালে আহে। তোরা গিয়ে পটা, আমি নাই মায়ের খাওয়ার জন্য। তারপর বসে বসে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। দেখতে দেখতে 10টা বেজে গেল। তখন সবাই ক্লাসে চলে আসলাম। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার সহ একটি মেয়ে আসলো। মেয়েটির দিকে তাকিয়ে আমি অবাক, কারণ এই মেয়েটি সেই সকালের মেয়েটা। তাহলে কি এটা আমাদের ম্যাডাম? তখন আমরা সবাই উঠে দাঁড়িয়ে গেলাম। তখন প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলল, বসে পড়ো সবাই। সবাই বসে পড়ল। আর তখন প্রিন্সিপাল স্যার বলল, শোনো, তোমাদের আগের স্যার চলে যাওয়ায় নতুন ম্যাডাম নিয়ে আসছি। এখন থেকে তোমাদের প্রথম ক্লাস নেবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে। আমি যাচ্ছি তাহলে, সময় নষ্ট না করে তোমরা ক্লাস করো। এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। তখন তানিম আস্তে করে বলে উঠল, এত সুন্দর ম্যাডাম ক্লাসে থাকলে কি পড়ার মধ্যে মন থাকবে? তখন নীরব বলে উঠল, তাইলে কই থাকবে তোর মন? ম্যাডামের দিকে। তখন আমি বললাম, ওই চুপ করতো। তখনই আমি ম্যাডামের দিকে একটু তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই ম্যাডাম একটা চোখ টিপ মারলো আমায়। আমি তো পুরাই বেয়াক্কেল হয়ে গেছি ম্যাডামের কাণ্ড দেখে। আমি মনে মনে, লুচ্চা ম্যাডাম কোথাকার, ক্লাসে এসে ছাত্র ইপটিজিং করেছি, মান সম্মান শেষ। আমি তো তাকে চিনি না, তাইলে কেন এমন করছে? দাঁড়া, আমিও কম শয়তান না, দেখাচ্ছি মজা। তখন আমিও ডাইরেক্ট ঠোঁটে কিস দেখালাম। ম্যাডাম তো হা করে তাকিয়ে আছে, দেখে হয়তো এটা আশা করিনি। তখন আমি মনে মনে বললাম, ইয়াহু দিছি, এখন দেখি কি করে কিছু কইলে আমিও ছাড়বো না, ছাত্র ইফটিজিং করার মামলা করবো। পাশে তাকিয়ে দেখি 2 হারামি কথা বলছে, নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে। লক্ষ্য করেনি এবং ক্লাসের কেউ দেখেনি। তখন দেখলাম ম্যাডাম লজ্জামাখা চোখে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি এবারে অবাক হলাম, বুঝলাম না কি হলো। আপনারা জানলে বলে দিয়েন কিন্তু এই কমেন্টে। তখনই ম্যাডাম সবার উদ্দেশ্যে বলল, আমি তো নতুন, চলো আগে সবার সাথে পরিচয় হয়ে নেই, তারপর না হয় ক্লাস করা যাবে। আমার নাম সাবিরা ইসলাম নয়না। এখন প্রথম ছেলেদের দিক থেকে বলা শুরু করো, একে একে নাম। তখন সবাই একে একে সবার নাম বলতে লাগলো। এক পর্যায়ে আমার নাম বলার সময় আসলো। তখন আমি বললাম, ম্যাডাম আপনার নাম? আর আমার নাম প্রায় একই, আমার নাম সাব্বির ইসলাম। তখন ম্যাডাম একটু মুচকি এসে বলল, বসে পড়তে। তখন বাকি সবাই পরিচয় দিল। তখন ম্যাডাম বলল, এখন সবাই বই বের করো তো। তখন সবাই বই বের করলো। আর তখন ম্যাডাম কিছু পড়ার জন্য দিল সবাইকে। সবাই পড়ায় মনোযোগ দিলে আমিও দিলাম বইয়ের দিকে মনোযোগ। কিন্তু বইয়ের মাঝে ছবিগুলো দেখার জন্য এটাই পড়া আমার। কি করবো, পড়তে মন চায় না, তাই তো বইয়ের মাঝে কি পিকচার ফটো দিল, দেখি উল্টাপাল্টে কোথায় কি আছে। বাংলায় একটা কথা আছে না, শয়তানের লারে, এমনি
শুধু এটাই না, পত্রিকা নিয়ে আসলো, আমি দেখি কি ছবি ছাপালো, এগুলো দেখি আর কিছু দেখি না। 15 মিনিট পর ম্যাডাম হঠাৎ করে বলে উঠলো, সবাই পড়া বন্ধ করো, বই বন্ধ করো। আর সাব্বির, তুমি দাঁড়াও আগে। আমি তো অবাক হয়ে গেছি শুনে। প্রথমে আমায় দাঁড়াতে বললো, তখন আমি দাঁড়িয়ে বললাম, জি ম্যাডাম বলুন। তখন ম্যাডামকে দেখলাম রেগে গেল। তখন ম্যাডাম বলল, এখন যেটা পড়তে দিয়েছি সেটা বলো। আমি মনে মনে লে হালুয়া কাম সারছে, এখন কি করবো? তখন ম্যাডাম আবার বলল। কি হলো বলো। তখন আমি নিরীহ শিশুর মতো বললাম, পারি না ম্যাডাম, পড়ি নাই আমি। তখন ম্যাডাম রেগে লাঠি নিয়ে এসে বলল, কেন পড়া হয়নি? আমি দেখছিলাম কি ছবি দিছে বইয়ের মাঝে, তাই পড়তে পারি নাই। তখন আমার 2 হারামি বন্ধু ফিক করে হেসে দিল। আর তখন ম্যাডাম বলল, হাত দাও, এর শাস্তি দেব আমি। দিয়েছি কি আর ইনি করছে কি? কি আর করা, বাচ্চা শিশুর মতো হাত বাড়িয়ে দিলাম। আর দজ্জাল রিনা খানের মতো ঠাস করে ম্যাডাম 6টা বাড়ি দিল। আর কানের কাছে এসে আস্তে করে বলল, সকালে আপু বলার শাস্তি দিলাম। আমি তো অবাক শুনে। কি আর করা, রাগ করে লাভ নেই, পড়া পারি নাই, এর জন্য তো মাইর দিতে পারলো, নয়তো দিতে পারতো না। তারপর ম্যাডাম চলে গেল তার জায়গায়। আর গিয়ে আর কিছু ছাত্রদের জিজ্ঞেস করলো পড়া, তারা সবাই পেরেছে, তাই কিছুই বলল না। আর কাউকে জিজ্ঞেস না করে আগামীকালের বড় পড়া দিয়ে চলে গেল, সাথে অনেক কিছু দিল। তারপর সব ক্লাস শেষ করে কলেজ ছুটি হওয়ার পর বের হলাম। হাতটা এখনও লাল হয়ে আছে। তা দেখে নীরব বলে উঠল, আরও দেখ, পড়া রেখে বইয়ের ছবি। এই বলে হাসতে লাগলো সাথে তানিম। তখন তানিম বলল, এর সাথে এটাই হওয়ার দরকার ছিল। তখন আমার কিছুটা রাগ হলো। শীতের দিন, এমনি ম্যাডাম মারার জন্য ব্যথা করছে, তার উপর আবার হারামি 2টা মজা করছে। তখন 2টারে ধইরা দিলাম মাইর, সব রাগ মিটিয়ে নিলাম ম্যাডামের উপর থাকা। তখন 2টা কান্নাভাব নিয়ে বলল, তুই মারতে পারলি আমারে এমন করে? তোর লগে কথা নাই, যা। এই বলে চলে যেতে লাগলো। তখন আমি দৌড়ে গিয়ে 2টার গলায় ধইরা বললাম, কিরে কই যাস আমারে রাইখা? যা, তোর লগে কথা নাই। যা। আরে হাত ব্যথা ছিল, ব্যথা ঠিক করলাম। একটু মাইয়া তোরা, এটা বুঝতে না পারলে কেউ বোঝাতে পারবে? তাই না? নীরব, শুরু কর। এই বলে উল্টো হারামিরা আমায় দিল মাইর আর বলল, সদবোধ হয়ে গেছে। তোকে 2টা নানির খালি ঘর। হয়, কইতে থাক। এখন আয় দোস্ত, ফুচকা খেয়ে আসি। আমি যাবো না, তোরা আমাদের মারছিস। আরে আয় তো। এই বলে টেনে নিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম মিটমিট করে হাসছে। তখন ম্যাডামকে দেখেই আমার কিছুটা রাগ হলো। আমি মনে মনে, শয়তান ফাজিল ইতর বজ্জাত ম্যাডাম, শীতের দিন আমার মতো নিরীহ বাচ্চা ছেলেকে কি মাইরটাই না দিল, একটা না 2টা না পুরো 6টা বাড়ি দিল হাতে। দজ্জাল রিনা খান ম্যাডাম কোথাকার। ইস, আমার কড়া কড়া হাড্ডি গুড্ডি সব এখনো কান্তাছে। তোরে অভিশাপ দিলাম, তোর পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে দেখিস। এটা আমি সাব্বির অভিশাপ দিলাম। এইদিকে নীরব আর তানিম একটা ফুচকার দোকানে নিয়ে গেল আর আমায় বলল, নীরব, বল 3 প্লেট দিতে। আগে ফুচকা, তারপর দেখি আর কয়টা প্লেট খাওয়া যায়। ঠিক আছে, আর চিন্তার কিছু নাই, সাব্বির তো আছে। তখন আমি কিছুটা অবাক হলাম, কারণ এই চিন্তা হচ্ছে, বুঝতে পারছি আজ বাস আমায় দিবে, সব টাকা আমায় দিতে হবে, এখনই কেটে পড়তে হবে, নয়তো আজ পকেট ফাঁকা করবে। তখন আমি বললাম, ওরে বাবা, উফ দোস্ত, পেটটা কেমন জানি করছে, তোরা খেয়ে বাসায় যা, আমি চলে যাচ্ছি। হালা, ঢং করার আর জায়গা পাস না, চুপচাপ বসে থাক। এখন বাসায় গেলে তোর টুনটুনি থাকতো না, এই বলে দিলাম। হালা চুপ কর। এখন বাহানা দেওয়া হচ্ছে, তাই না? কোনো কাজ হবে না, আজ বিল সব তুই দিবি সাব্বির। আমার লগে টাকা নাই, বাসায় সব। সমস্যা নেই, কোনো চিন্তা করিস না, তোর লগে কোটি টাকার সম্পদও আছে। আমি অবাক হয়ে বললাম, বলিস কি, এত টাকার সম্পদ আমার লগে আছে? কই আছে? ওই তো, তোর একটা কিডনি লাখ টাকার সম্পদ, আর বিচি কোটি টাকার সম্পদ। নাউজুবিল্লাহ, হারামি, আমার কিডনি আর বিচি বিক্রি করে ফুচকা খাবি শালা? তোর 2টা নারীরে খালি ঘর। তোর নানিরে খালি ঘর হালা, আজ পর্যন্ত কিছু খেতে পারি নাই তোর থেকে, আজ পাইছি, যা বিক্রি করতে পারি বিক্রি করে খাবো। চল, আগে হাসপাতাল থেকে বিক্রি করে টাকা নিয়ে আসি। এই বলে আমায় হাতে পায়ে ধরলো আর নিয়ে যেতে লাগলো। তখনই আমি বললাম, তোরা বন্ধু নাকি শয়তানের নানা, আল্লাহ জানে, থাক সাইরা দে, আমি বিল দিব, যত খুশি খা। এটা শুনে খুশিতে ঠাস করে 2টাই আমারে ছেড়ে দিল আর আমি মাটিতে পড়ে গেলাম। তখনই ম্যাডাম কই থেকে জানি এসে বলল,
স্টুপিড কোথাকার, এইভাবে কেউ ফেলে দেয় কাউকে? নীরব আর তানিম ভয় চুপ করে রইল। তখন ম্যাডাম এসে আমায় টেনে তুলতে তুলতে বলল, তোমার কোথাও লাগে নাই তো? না, লাগে নাই। আচ্ছা, কি হয়েছে তোমাকে এমন করে ফেলে দিল? কিছু না, শয়তানি করছিলাম আমরা। ও আচ্ছা, এই কথা। এই কথা। চলো, আজ তোমাদের ফ্রি ফুচকা খাওয়াবো আমি। ফ্রি পেলে আমি আবার ছাড়ি না, তাই হারামি দুইটাকে চোখের ভাষায় বলে দিলাম কিছু বলতে। তখন নীরব বলল, কিন্তু কেন ম্যাডাম, ফ্রিতে খাওয়াবেন কেন? কারণ আমি একজনকে অনেক দিন খুঁজছিলাম, অবশেষে তাকে পেয়ে গিয়েছি, সেই খুশিতে। ও আচ্ছা, ঠিক আছে। যাক বাবা, টাকা বেঁচে গেল, আমার চিন্তা নেই, সবই বাঁচলো। তারপর ম্যাডামের টাকার ফুচকা খেয়ে নিলাম। খাওয়া শেষে ম্যাডাম বলল, তোমরা দুজন চলে যাও, আমি আর সাব্বির আসছি, কিছু কথা আছে। ঠিক আছে ম্যাডাম। তারপর চলে গেল দুজন। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, কি এমন কথা বলবে কে জানে। যতই হোক আমার অভিশাপ তুলব না। শয়তান ম্যাডাম, তোর সব পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে। তখনই ম্যাডাম বলল, সরি, তখন রাগের মাথায় অনেকগুলো বাড়ি দিছি। আমি মনে মনে আবার বলতে আসছে মাইরা। তখন ম্যাডাম আবার বলল, সকালে আপু বলায় অনেক রাগ হয়েছে তোমার উপর। কেন, আপনি তোমার সিনিয়র আপু, বললে কি হয়েছে? আর আর ক্লাসে চোখটিপ মারলেন কেন আমায়? তুমিও তো চুমু দেখাইছো আমায়, আর আমি? ম্যাডাম আর কিছু বলার আগেই আমার বাসার পাশের একটা বড় ভাই বাইক নিয়ে এসে বলল, কি রে সাব্বির, গার্লফ্রেন্ড নাকি এটা তোর? না, এটা আমাদের কলেজের ম্যাডাম। ও আচ্ছা, তা বাসায় যাবি নাকি? আমি বাসায় যাচ্ছি, গেলে চল। যাব। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখি রাগ করে আছে। তখন আমি কিছু বলার আগেই বলল, আর বলতে হবে না, যাও যাও, বাসায় যাও। আমি কিছুটা অবাক হলাম, কিন্তু আর কিছু না ভেবে বাইকে উঠে চলে আসলাম বাসার সামনে। এসে বাইক থেকে নামার পর বড় ভাই বলল, তোর ম্যাডামের হাবভাব ভালো না রে, মনে হয় তোকে পছন্দ করে। আমি তখন মুচকি হেসে বললাম, ধুর, ফালতু কথা রাখো ভাই। দেখিস তুই আবার লাইন মারার চেষ্টা করিস না। দূরে সিনিয়র দজ্জাল রিনা খানের লগে প্রেম করব কেউ? আমি তো জীবনেও না। আচ্ছা, বাসায় যা এখন। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর আমি বাসার ভিতরে চলে আসলাম। আসার পর দেখি বোনকে আম্মু ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে। তখন বোন আমায় দেখে দৌড়ে পিছনে চলে আসলো। আমার তখন আম্মু বলল, সাব্বির, তুই সামনে থেকে সর, আজকে মেরেই ফেলবো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন আম্মু, কি হয়েছে? বলে কিনা তাকে ফোন কিনে না দিলে তোর কিডনি বিক্রি করে আইফোন কিনবে। কি? আমি তো অবাক, বুঝলাম না আমার কিডনি নিয়ে পড়ে রইল কেন সবাই। তখন বোন বলল, আমি তো মজা করছি আম্মু, বুঝতে চেষ্টা করো। আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন বললে মারবো কিন্তু। এই বলে তখন আম্মু চলে গেল। তখন আমি বললাম, কিরে পেটনি, তোর আমার লিভার কিডনির উপর চোখ গেল কেন? তখন বোন দুষ্টু হাসি দিয়ে বলল, আইফোন কেনার শখ তাই। তাহলে তোরগুলো বিক্রি করে কিনে নে। না রে, আমার হবু বর কান্না করবে তো। আমি অবাক হয়ে বললাম, তুই বিয়ে করলি কবে, বর পেলি কই? করিনি, কিন্তু করবো তো এক সময়। ও আচ্ছা, তোরটার চিন্তা আছে, আমারটার চিন্তা নাই, তাই না? তা কি চিন্তা আছে? আমার হবু বউয়ের ঘরে যখন ছোট্ট ছোট্ট ব্যাটারি হইব, শার্ট প্যান্ট পরে, তো তখনই ঝুমুর কথা থামিয়ে বলল, এই দাঁড়া, থাম থাম, ব্যাটারি মানে কি? আরে বাচ্চা কাচ্চার কথা বলছি। তা বাচ্চা কাচ্চা আবার কবে শার্ট প্যান্ট পরে জন্ম হয়? কই দেখলি, তুই পাগল হলি নাকি? আরে শোন, তুই মনে হয় জানিস না, আমি ছোট্ট থাকতে ভুলে শার্ট প্যান্ট রেখে চলে আসছিলাম পৃথিবীতে, নেংটু হয়ে, সাইজ তো একই, সেইগুলি পরে আসবে। ঝুমুর তখন ফিক করে হেসে থেমে বলল, বলে কি? তুই কি করে জানলি তুই শার্ট প্যান্ট রেখে আসছিস? শোন দেখ, আমাদের একটা ইজ্জত আছে না, তাই তো পোশাক পরতে হয়। আর আমি সেই পোশাক ছোট্টবেলায় রেখেই চলে আসছিলাম পৃথিবীতে। এটা শুনে ঝুমুর ফিক করে মাটিতে বসে হাসতে লাগলো। কি হলো, এমন করে হাসে কেন? এইদিকে ঝুমুর পাগলের মতো হাসতেই আছে। তখন আমি বললাম, শোন, যত হাসার হেসে নে, তুই দেখিস আমার বাচ্চা কাচ্চাগুলো শার্ট প্যান্ট পরে আসবে, তারা জানে ইজ্জত রক্ষা করতে হবে তাদের। আর শোন, আমি আমার কিডনি বিক্রি করে জুতা আইফোন কিনে দিব তাদের, তোরে দিব না। ঝুমুর তো এখনো পাগলের মতো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। তখন বলল হাসতে হাসতে, দেখবো নে তোর পোলা প্যান্ট শার্ট প্যান্ট পরে আসে কিনা। দেখিস, দাঁড়া, এখনই একটা মেসেজ দিয়ে রাখি।
হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। দে মেসেজ তুই, আমি শুনি। তখন আমি উপরের দিকে তাকিয়ে বললাম, বাবা নাটুপাটু বিয়ে তো করি নাই, তোদের মা ক্যাডা জানি না, কিন্তু তবুও এটা শুনে রাখ, আগে বলে রাখি, আসার সময় কিন্তু শার্ট প্যান্ট পরে আসিস বাবা, তোর বাবার মান সম্মান রক্ষা করিস, আমার মতো হইস না নেংটু হয়ে, একটু ভাবসাব নিয়ে আসিস, পারলে কোট পরে আসিস। এইদিকে ঝুমুর আরও হাসতে লাগলো। আমি বুঝি না হাসে কে। আচ্ছা আপনারা বলেন তো, সবাই তখন থাকবে ডাক্তার সহ, তখন কি লজ্জা লাগবে না আমার? পোলাপানগো তাদেরকে দেখলে তো লজ্জাই পাবে, তাই তো বললাম শার্ট প্যান্ট পরে আসতে আসার সময়। এইদিকে ঝুমুর এখনো হাসতে লাগলো। তখন আমি বললাম, ওই চুপ কর, হাসি বন্ধ কর। তখন ঝুমুর হাসতে হাসতে বলল, তুই যা, আমি হেসে নেই আরো। তুই হাস, আমি যাচ্ছি। তখনই আম্মু এসে দেখে ঝুমুর মাটিতে বসে পাগলের মতো হাসছে। তখন আমায় জিজ্ঞেস করলো, কিরে, এটা এমন পাগলের মতো হাসছে কেন? কি জানি, তুমি জিজ্ঞেস করো। এই বলে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে। তখন আম্মু খাবার দেওয়ার সময় দেখলাম মিটমিট করে হাসছে। আমি বুঝতে পারলাম না। তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু, হাসছো কেন? তুই খেয়ে নে। এই বলে খাবার দিয়ে চলে গেল হাসতে হাসতে। আমি মনে মনে, ও বুঝতে পারছি, মনে হয় আমার দেওয়ার কথা বোন বলে দিছে, আমার পোলাপান যে শার্ট প্যান্ট পরে আসবে। যাই হোক, তা আমার কি। তারপর খেয়ে বাসার বাইরে যেতে চাইলাম, কিন্তু শীত লাগছে বলে গেলাম না। রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম, গিয়ে নতুন একটা আইডি খুললাম। আগের একটা আইডি আছে, তবুও আরেকটা খুলে ফেললাম। আজাইরা কাম করলাম আর কি। আইডির নাম দিলাম কঠিন বাতাসে লুঙ্গি আকাশে, পাসওয়ার্ড দিলাম শার্ট নাই প্যান্ট আছে। তারপর কিছু ফ্রেন্ড অ্যাড করে ঘোরাঘুরি করে ফেসবুকে রাস্তায় চলে আসলাম। এসে কিছুক্ষণ গেম খেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বোন এসে ডেকে উঠিয়ে দিল। কোচিংয়ে যেতে কি আর করা, কম্বলে কি ছাড়ে, এই শীতের সকালে তবুও কষ্ট করে ছেড়ে ব্রাশ করে রেডি হয়ে শীতের কাপড় পরে বেরিয়ে পড়লাম বাসার বাইরে। বাসার বাইরে এসে দেখি আজ কুয়াশা আরো বেশি পড়ছে। তখন ভাবলাম, অনেকদিন খালি গলায় গান গাই না, আজ গাইতে গাইতে যাই। সকালে যেহেতু